একটা ভোটের রায় সেটা কি শুধুই কয়েকটা সংখ্যা, নাকি তার অনেক গভীরে লুকিয়ে থাকে একটা অঞ্চলের মানুষের আশা, তাদের আকাঙ্ক্ষা আর জমে থাকা ক্ষোভের একটা আস্ত কাহিনী? চলুন আজ আমরা ডেটার আয়নায় চণ্ডীপুরের সেই ভেতরের ছবিটা দেখব, শিরোনামের আড়ালে থাকা আসল ব্লুপ্রিন্টটা বোঝার চেষ্টা করব। আমাদের এই বিশ্লেষণের যাত্রা শুরু হচ্ছে চণ্ডীপুরকে দিয়ে, দক্ষিণবঙ্গের উপকূলের একটা বিধানসভা কেন্দ্র। কিন্তু এটা শুধু একটা ভৌগোলিক অবস্থান নয়, এটা এমন একটা মাটি যেখানে মানুষের জীবন বাধা পড়ে আছে সমুদ্রের জোয়ারভাটার সঙ্গে। এখানকার প্রকৃতির এই ছন্দটাই কিন্তু এখানকার অর্থনীতি আর রাজনীতিকেও নিয়ন্ত্রণ করে। এখানকার মানুষ একদিকে যেমন প্রকৃতির রোষের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে, তেমনি তাদের মধ্যে আছে এক অবিশ্বাস্য সহনশীলতা। আর এই টিকে থাকা লড়াইটাই কিন্তু চণ্ডীপুরের রাজনীতির মূল সুরটা বেঁধে দেয়। আচ্ছা, এবার যদি আমরা এখানকার সামাজিক গঠনটা দেখি, তাহলে রাজনীতির অঙ্কটা আরও পরিষ্কার হয়ে যাবে। ৮৬% হিন্দু আর ১৪% মুসলিম জনসংখ্যা। হিন্দুদের মধ্যে আবার মাহিষ্য অর্থাৎ ওবিসি আর নমশূদ্র অর্থাৎ এসসি সম্প্রদায়ের একটা বড় ভূমিকা আছে। এই সমীকরণটাই ঠিক করে দেয় কোন বিষয়গুলো এখানে গুরুত্ব পাবে আর কেন পাবে। তো এই পুরো বিশ্লেষণটায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে চণ্ডীপুরের স্পন্দনটা বুঝব, তারপর রাজনৈতিক সংকেতগুলো পড়ব, জনবিশ্বাস আর ক্ষমতার বিন্যাসটা বিশ্লেষণ করে শেষে একটা কার্যকরী শাসনের রূপরেখা আর সেই জনাদেশ পাওয়ার পথের দিকে এগোব। তাহলে চলুন প্রথম ধাপে যাই, চণ্ডীপুরের একেবারে মাটির কাছাকাছি গিয়ে বোঝার চেষ্টা করি সেখানকার আসল পরিস্থিতিটা কি, মূল সমস্যাগুলো কোথায়। কারণ যে কোনো রাজনৈতিক বদলের শুরুটা তো হয় মানুষের রোজকার জীবনযাত্রা থেকেই। তো এখানকার প্রধান সমস্যাগুলো কি কি? দেখুন, ২৫টা ব্লকের মধ্যে ২১টাই বন্যাপ্রবণ। ভাবা যায়, জাতীয় সড়ক ১১৬র মতো গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তরুণদের জন্য চাষবাস ছাড়া অন্য কাজের সুযোগ প্রায় নেই বললেই চলে। আর সবথেকে বড় সমস্যা হল চালের দাম বাড়ার ফলে কৃষকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সবকটা বিষয় একসাথে ভোটারদের মনে একটা গভীর অসন্তোষ তৈরি করেছে। এই যে এত সমস্যা, এত ক্ষোভ, এগুলো ভোটের বাক্সে কিভাবে ছাপ ফেলছে চলুন সেটাই দেখি। কারণ ভোটেরা যখন সত্যি সত্যি কোনো বদল চান, তার একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু ভোটের ফলাফলে পাওয়া যায়। এই চার্টটা কিন্তু একটা দারুণ রাজনৈতিক পট পরিবর্তনের গল্প বলছে। দেখুন, ২০১৬ সালে বামেরা ছিল প্রধান বিরোধী শক্তি, প্রায় ৪৪% ভোট নিয়ে। আর মাত্র ৫ বছরের মধ্যে ২০২১-এ এসে সেই ভোটটা যেন কর্পূরের মতো উবে গেল। আর সেই শূন্যস্থানটা পূরণ করল কারা? বিজেপি, যারা প্রায় ৪৪% ভোট পেল। তৃণমূলের ভোট প্রায় একই জায়গায় থাকলেও বিরোধী শক্তির এই আমূল পরিবর্তন একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। ৮৯.৬৫%। এটা শুধু একটা সংখ্যা নয়, ২০২১-এর নির্বাচনে এত মানুষের ভোট দেওয়া এটাই প্রমাণ করে যে চণ্ডীপুরের মানুষ কতটা সচেতন এবং তারা একটা বদল চাইছে। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে যে সম্মান আর জেনে বুঝে মত প্রকাশের অধিকার দেয়, এই বিপুল ভোটদান তারই একটা জোরালো প্রতিফলন। এটা দেখায় যে মানুষ তাদের দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন। আচ্ছা, মানুষের এই আকাঙ্ক্ষার নিরিখে এবার একটু বর্তমান যিনি প্রতিনিধি তার কাজের দিকে তাকানো যাক। জনবিশ্বাস মানে পাবলিক ট্রাস্ট তিনি কতটা ধরে রাখতে পেরেছেন, কারণ গণতন্ত্রের আসল ভিতটাই তো হলো এই বিশ্বাস। বর্তমান বিধায়কদের একদিকে যেমন ফিল্ম অ্যাক্টর হিসেবে একটা জনপ্রিয়তা আছে, ওটা তার শক্তি, কিন্তু দুর্বলতার জায়গাগুলো বেশ গুরুত্বপূর্ণ। মানুষ তাকে বাইরের লোক বলে মনে করে, আর বন্যা বা চালের দামের মতো আসল সমস্যাগুলো নিয়ে তার ব্যর্থতা চোখে পড়ার মতো। তার ওপর যোগ হয়েছে কাটমানির অভিযোগ, যেটা তার দলের ভাবমূর্তিকে তো বটেই, মানুষের বিশ্বাসেও একটা বড় ধাক্কা দিয়েছে। মাঠের মানুষের কথা শুনলে যা উঠে আসে তা হল এই যে কাটমানি আর সরকারি প্রকল্পে পয়সা খাওয়ার যে অভিযোগ, এটাই আমাদের বিশ্বাসটা ভেঙে দিচ্ছে। এটা শুধু একটা কথা নয়, এটা মানুষের মনের গভীর ক্ষোভের প্রতিফলন। এই অবিশ্বাসই কিন্তু প্রশাসনের ওপর থেকে আস্থা কেড়ে নেয়। মানুষের অভিযোগগুলো যদি আমরা এক এক করে দেখি, বন্যার ত্রাণের টাকা নেই, রেশনের চাল খারাপ, রাস্তা ভাঙাচোরা, দুর্ঘটনা লেগেই আছে, জল বিদ্যুৎ ঠিকমতো থাকে না,
আর তার সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি চুরির অভিযোগ। এই প্রত্যেকটা জিনিস একটু একটু করে প্রশাসনের ওপর থেকে বিশ্বাসটা সরিয়ে দিয়েছে। তো সমস্যাগুলো আমরা দেখলাম। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে একজন নতুন প্রার্থীর জন্য সুযোগটা ঠিক কোথায়? ক্ষমতার এই বিন্যাসের মধ্যে কৌশলগত সুযোগগুলো কোথায় লুকিয়ে আছে? এই স্লাইডটা চণ্ডীপুরের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা দেখাচ্ছে। ২০১৬ সালে সিপিআইএমের যে প্রায় ৪৪% ভোট ছিল, সেই ভোটাররা এখন দিশেহারা। এই যে মোহভঙ্গ হওয়া বাম ভোট, এটাই এখন আসল নির্ণায়ক শক্তি। যে দল বা প্রার্থী এদের বিশ্বাস অর্জন করতে পারবে, খেলা তার দিকেই ঘুরে যাবে। এটাই এখানকার নতুন রাজনৈতিক বাস্তবতা। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের একটা পথও তো দেখাতে হবে। চলুন এবার আমরা একটা সমাধানের রূপরেখার দিকে এগুই। রোগ নির্ণয় থেকে প্রতিকারের পথে কিভাবে যাওয়া যায় তার একটা নীল নকশা। এখানে একটা চতুর্মুখ মতবাদ বা 4-fold স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে। মানে 4টে দিক থেকে এগোতে হবে। 1. শিবের মতো আগ্রাসী হয়ে দুর্নীতি তুলে ধরতে হবে আর শক্তিশালী নেতৃত্বের পরিচয় দিতে হবে। 2. বিষ্ণুর মতো স্থিতিশীলতা আনতে হবে, মানে কেন্দ্রীয় প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 3. ব্রহ্মার মতো নতুন কিছু করতে হবে, যেমন তরুণদের জন্য স্কিল সেন্টার। আর 4. দুর্গার মতো রক্ষাকর্তার ভূমিকা নিতে হবে, স্থানীয় সংস্কৃতি আর মানুষের কল্যাণকে রক্ষা করতে হবে। শুধু মুখের কথা নয়, এখানে একটা নক্কার প্রতিশ্রুতির কথাও বলা হচ্ছে। 200 কোটি টাকা। কিসের জন্য? 20 কিলোমিটার উপকূলীয় বাঁধ আর নিকাশি ব্যবস্থার জন্য। এটা সরাসরি এখানকার সবচেয়ে বড় সমস্যাটার সমাধানের একটা সুনির্দিষ্ট প্রস্তাব। আর এই 200 কোটি টাকা বিনিয়োগের ফল কি হবে? 10,000। এই সংখ্যক খামার আর বাড়ি নোনা জলের বন্যা থেকে বাঁচবে। মানে বিনিয়োগের সাথে তার মানবিক দিকটাকেও জুড়ে দেওয়া হচ্ছে, মানুষ যাতে পরিষ্কার বুঝতে পারে যে তাদের কি লাভ হবে। শুধু তাই নয়, একটা সময়সীমাও বেঁধে দেয়া হচ্ছে। প্রথম 2 বছরে বাঁধ আর জাতীয় সড়কের কাজ, তারপরের 2-3 বছরে কৃষি শিল্প পার্ক, আর তার সাথে সাথেই চলবে বাড়ি, জল, স্বাস্থ্যের মতো প্রকল্পগুলো। এতে মানুষের মনে একটা বিশ্বাস জন্মায় যে কাজটা সত্যিই হবে। আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব কিভাবে ডেটা বা তথ্য থেকে মানুষের মর্যাদা বা ডিগনিটির পথে পৌঁছানো যায়। কারণ দিন শেষে রাজনীতির আসল উদ্দেশ্য তো সেটাই, সংখ্যার খেলা নয়। একটা সহজ প্রশ্ন, এই যে আমরা জনমত বা ম্যান্ডেটের কথা বলি, এটা আসলে কিভাবে তৈরি হয়? এটা কি কেবলই একটা নির্বাচনী জয়, নাকি তার থেকে অনেক গভীর কিছু? উত্তরটা হল, জনাদেশ শুধু ফাঁপা প্রতিশ্রুতি দিয়ে তৈরি হয় না। এর জন্য দরকার একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট, যা প্রমাণ দেবে যে কথা আর কাজে কোনো ফারাক থাকবে না। যখন মানুষ এই বিশ্বাসটা পায়, তখনই আসল জনাদেশ তৈরি হয়। এই বিশ্বাস তৈরির প্রক্রিয়ায় ভারতের ডেটা সুরক্ষা আইন মেনে চলাটাও খুব জরুরি। প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তাদের সম্মতিকে সম্মান জানানো নেতা ও জনতার মধ্যে আস্থার সম্পর্ককে আরও মজবুত করে তোলে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে